সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে আবারও উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি উপস্থিত হয়েছি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে। দশম অধ্যায়ের যে হেডলাইনটি তোমরা দেখতে পাচ্ছ, নাগরিক সমস্যা ও করণীয়। তো গত ক্লাসে আমরা এই অধ্যায়ের যে টপিকটি পড়িয়েছিলাম, তোমাদের অবশ্যই সেটি মনে আছে। সেটি ছিল বিশেষ চাহিদার জনগোষ্ঠী সম্পর্কে আমরা পড়েছিলাম, যে বিশেষ চাহিদা জনগোষ্ঠী বা প্রতিবন্ধীর ধারণা, প্রতিবন্ধিতার কারণ, এর প্রভাব এবং প্রতিবন্ধিতার যে সমস্যা, এটা সমাধানের উপায়সমূহ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা। তো তাহলে আজকে আমরা একটু দেখে নেই যে আজ আমরা কি কি পাঠ আজকের ক্লাসে পড়ছি। আমরা প্রথমেই পড়ছি দুর্নীতির ধারণা, কারণ দুর্নীতি আমাদের একটি নাগরিক সমস্যা। তারপর আমরা পড়ব দুর্নীতির কারণ কি কি, তারপরে দুর্নীতির প্রভাবে আমাদের সমাজ বা রাষ্ট্রের কি অবস্থা হচ্ছে, এবং সবশেষ টপিক হবে আমাদের দুর্নীতি প্রতিরোধের উপায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে প্রথম টপিকে চলে যাচ্ছি, দুর্নীতির ধারণায়। দেখো, দুর্নীতি বর্তমান বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে একটি বহুমুখী সমস্যা। এটি এক কথায় আমরা বলি যে দুর্নীতি এখন বাংলাদেশে একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি এত মারাত্মক আকার ধারণ করেছে যে সমাজের প্রত্যেকটা স্তরে আজকে দুর্নীতি ছেয়ে গেছে, এবং দুর্নীতির যেই করাল গ্রাস, সেই করাল গ্রাসে আজকে আমরা গোটা জাতি দুর্বিষহ। এটি অবশ্য আজকের কথাই নয়, বেশ কয়েক বছর আগে থেকেই এটা বাংলাদেশে একটি কমন চিত্র। তবে দুর্নীতি এই বিষয়টি কিন্তু আধুনিক বিশ্বেই ছিল তা কিন্তু নয়। প্রাচীনকালেও আমরা ভারতের যে বিখ্যাত অর্থশাস্ত্রের লেখক কৌটিল্যের লেখনীতেও আমরা কিন্তু এই দুর্নীতি বা অনিয়মের তথ্য জেনেছি। অর্থাৎ এটা অতীতেও ছিল, হয়তো মাত্রাগত পরিবর্তন হয়েছে। তোমরা জানো যে বাংলাদেশ সাম্প্রতিক কয়েকটি বছর, 4-5 বছর একটানা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের বলতে লজ্জা লাগে, যে তাহলেও এটিই সত্যি যে দুর্নীতিতে বাংলাদেশ, যে দুর্নীতির সূচক, সেই সূচকে প্রথম স্থান অধিকার করেছে বেশ কয়েকবার। তোমরা জানো যে দুর্নীতি এই বিষয়ে যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারা প্রতি বছর জরিপ করে। এই জরিপে কিন্তু এখনও বাংলাদেশ শীর্ষ 20টি দেশের মধ্যে আছে। যা হোক, আমরা দুর্নীতির ধারণা নিয়ে কথা বলছি। দুর্নীতির ইংরেজি প্রতিশব্দ কি আমরা জানি। ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? করাপশন। এই করাপশনের বাংলা শব্দই হচ্ছে কি? দুর্নীতি। এটা ও হবে। করাপশনের বাংলাটাই হচ্ছে দুর্নীতি। তো এই করাপশন শব্দটি কিন্তু এসেছে ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ থেকে এসেছে। আমি এটা লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা খেয়াল করো। ল্যাটিন শব্দ থেকে এই করাপশন শব্দটি এসেছে। ল্যাটিন শব্দ কি সেটা? করাপ্টাস, করাপ্টিয়াস। ল্যাটিন শব্দ করাপ্টিয়াস থেকে করাপশন শব্দটি এসেছে। এর অর্থ হলো ধ্বংস, ধ্বংস বা ক্ষতি, ক্ষতি সাধন। তো যাই হোক, স্বাভাবিক পরিস্থিতিকে ধ্বংস করা, স্বাভাবিক কাঠামোকে ধ্বংস করা, অনিয়ম করা, এগুলোই হচ্ছে দুর্নীতি। এখন আমরা শব্দগত অর্থ জানলাম এতক্ষণ, কিন্তু আমরা যদি দুর্নীতির সংজ্ঞায় যাই, সহজ ভাষায় আমরা একেবারেই সহজ করে বলতে পারি যে নীতি বিরুদ্ধ কোনো কর্মকাণ্ডকেই দুর্নীতি বলে, অথবা অনৈতিক কোনো কর্মকাণ্ডকেই দুর্নীতি বলে। এটি সহজ কথায়। তো আমরা একটু সংজ্ঞাটা আরেকটু গুছিয়ে এটি বোর্ডে লেখার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই এটা লিখেছো যে দুর্নীতির ইংরেজি শব্দ করাপশন, যা এসেছে ল্যাটিন শব্দ করাপ্টিয়াস থেকে, যার অর্থ হচ্ছে, এটা কিন্তু অর্থ, যার অর্থ হচ্ছে কি? ধ্বংস, ক্ষতি সাধন, করাপ্টিয়াসের অর্থ। আচ্ছা, তাহলে আমরা এবার সংজ্ঞায় চলে যাই সরাসরি।
একেবারে সহজ করে আমরা দুর্নীতির সংজ্ঞায় কি লিখতে পারি? ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারকে দুর্নীতি বলে। খুব সহজ করে ছোট করে একটি সংজ্ঞা আমি লিখে দিলাম। সংজ্ঞাটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারকে দুর্নীতি বলে। ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারকে দুর্নীতি বলে। তো আমার মনে হয় যে তোমাদের এই সংজ্ঞাটি বুঝতে সমস্যা হচ্ছে না। তো আমরা তাহলে দুর্নীতির ধারণা জেনে গেলাম। এখন আমরা চলে যাচ্ছি দুর্নীতির কারণে। আমরা জানি আমাদের মতো দেশে দুর্নীতির নানাবিধ কারণ আছে। হ্যাঁ, কারণসমূহ আলোচনা করলে আমরা আরো বিস্তারিতভাবে এগুলো জানবো। বিশেষ করে কিছু প্রশাসনের কিছু কর্মকর্তা কর্মচারী অতিমাত্রায় লোভ এবং তাদের অল্প সময়ে বিত্তশালী হওয়ার যেই মানসিকতা, যে লিপ্সা, সেটি কিন্তু অন্যতম বড় কারণ। এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে, আমি পর্যায়ক্রমে সেগুলো তোমাদের বোর্ডে লিখে দিব, তোমরা অবশ্যই নোট করবে। আর যারা ক্লাসে উপস্থিত আছো প্রত্যেকে যার যার রোল নম্বর লিখে কমেন্ট বক্সে লিখে দিবে, এবং যারা ক্লাস করছো না তারা সবাই বন্ধুদেরকে শেয়ার করে দিবে। তাহলে আমরা প্রথম কারণ জানি, এটা হচ্ছে জবাবদিহিতার অভাব। আমাদের দেশে দুর্নীতির অন্যতম বড় কারণ হচ্ছে প্রশাসনে যারা উচ্চ পদে কর্মরত আছেন তারা জবাবদিহিতার জায়গাটাতে অনেকটাই ফাঁকি দিয়ে যাচ্ছেন। জবাবদিহিতাটা কি জিনিস? প্রশাসনে তার উচ্চপদস্থ কর্মকর্তার কাছে তার অধস্তন যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের কাজের যে হিসাব বা কাজের যে বাধ্যবাধকতা, সেটি হচ্ছে কি জবাবদিহিতা। সেটি আমরা কিন্তু বাংলাদেশে প্রশাসনে খুব কম দেখতে পাই, যেটি আমাদের দুর্নীতির একটি বড় কারণ। এবার আমরা দুর্নীতির 2 নম্বর যে কারণটি সেটি লিখছি, সেটি হচ্ছে ইচ্ছামাফিক ক্ষমতার ব্যবহার। ইচ্ছামাফিক ক্ষমতার ব্যবহার। আমাদের দেশে আমরা দেখি প্রশাসনিক কর্মকর্তারা তাদের যে নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন বা আইন কানুন আছে সেটিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা তাদের নিজেদের মতো করে প্রশাসনকে পরিচালনা করে এবং তাদের ক্ষমতাকে তারা ইচ্ছে মতো ব্যবহার করে। হ্যাঁ, যে কারণে দুর্নীতি সমাজে একটা বড় একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এবার আমরা 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি যেই কারণটি, সেটি হচ্ছে একচ্ছত্র ক্ষমতার ব্যবহার। একচ্ছত্র ক্ষমতার ব্যবহার। আমরা দেখি যে প্রশাসনের যিনি উচ্চ পদে আসীন আছেন, হ্যাঁ, তারা অনেক সময় এককভাবে ক্ষমতাকে কুক্ষিগত রেখে তার সুবিধা মতো বিভিন্ন সময়ে সেই ক্ষমতাকে অবৈধভাবে ব্যবহার করেন। এবং এই একচ্ছত্র ব্যবহার, এটা দুঃখিত আমি ব্যবহার হবে, তো এই একচ্ছত্র ক্ষমতার ব্যবহার কিন্তু আমাদের দেশে দুর্নীতিকে আস্তে আস্তে আরও বাড়িয়ে তুলেছে। কারণ এই ধরনের কর্মকর্তারা একটি প্রশাসনে থাকলে সেই প্রশাসনের কাঠামোকে তারা ধ্বংস করে দেন এবং তারা ইচ্ছে মতো এককভাবে ক্ষমতাকে কুক্ষিগত রেখে সেটিকে অবৈধভাবে নিজের অর্থ উপার্জনের জন্য প্রয়োগ করে, যা দুর্নীতির কারণ। এবার আমরা 4 নম্বর যে কারণটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্বচ্ছতার অভাব। স্বচ্ছতার অভাব। আমাদের দেশের দুর্নীতির আরও একটি বড় কারণ হচ্ছে আমাদের দেশের প্রশাসনের সহ সমাজের সকল স্তরের মানুষের মধ্যেই আমরা, সবার মধ্যে না, কিছু অংশ মানুষের মধ্যে আমরা দেখতে পাই যে স্বচ্ছতার যথেষ্ট পরিমাণে অভাব আছে। স্বচ্ছতাটা কি জিনিস? স্বচ্ছতাটা হচ্ছে কোনো কাজের স্পষ্টতা, সুনির্দিষ্টতা, সেটি কিন্তু আমরা দেখতে পাই না, যেটি আমাদের দুর্নীতির একটি বড় কারণ। তারপর আমরা 5 নম্বর কারণে চলে যাচ্ছি। এবার 5 নম্বর কারণ হতে পারে ক্ষমতাশীল ব্যক্তিদের প্রভাব। ক্ষমতাশীল
ক্ষমতাশীল ব্যক্তিদের প্রভাব। আমাদের দেশে আমরা দেখতে পাই যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন অথবা যারা শীর্ষ পদে কর্মরত আছেন, হ্যাঁ, তারা তাদের মতো করে তাদের প্রভাব খাটিয়ে, হ্যাঁ, অনেক সময় অন্যায়কে তারা চালিয়ে দেন, যে কারণে আমাদের দেশে দুর্নীতি রোধ পাচ্ছে। বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে আমরা দেখি যে ক্ষমতাশীল যারা ব্যক্তি আছেন তাদের মতো করে অনেক কিছু আইন কানুন তৈরি করেন তারা তাদের সুবিধা মতো, হ্যাঁ, যে কারণে দুর্নীতি বিস্তার ঘটছে। তারপর আমরা 6 নম্বর যেই কারণটি জানছি সেটি হচ্ছে স্বল্প বেতন। স্বল্প বেতন এটি বর্তমান প্রেক্ষাপটে সরকারি চাকরির ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা বলতে পারি না, তারপরও কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আছে যে তাদের সম্মানী বা বেতন যথেষ্ট পরিমাণে বা তার সমাজ ব্যবস্থার পরিচালনার সাথে, হ্যাঁ, সরাসরি সাংঘর্ষিক হওয়ার কারণে, হ্যাঁ, অনেক সময় তারা এই দুর্নীতির আশ্রয় নেয় তাদের পরিবারের অভাব মেটানোর জন্য। হ্যাঁ, তবে এটি কিন্তু খুব একটা মুখ্য কারণ নয়, গৌণ কারণ আমরা বলতে পারি। এক সময় আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে খুবই দুর্নীতিগ্রস্ত বলতাম, আমরা কারণ হিসেবে বলতাম যে তাদের তো স্যালারি স্ট্রাকচার কম, কিন্তু আমরা কিন্তু এখন সেভাবে এটা বলতে পারি না। আসলে যিনি সৎ তিনি অনেক কষ্টে থাকলেও অর্থ তার অত বেশি না থাকলেও কিন্তু সে সৎ থাকবেন। যাই হোক, এটি একটি গৌণ কারণ হলেও কারণ। আমরা এবার 7 নম্বরে চলে যাচ্ছি। দুর্নীতির আরও একটি যে অন্যতম কারণ এটা হচ্ছে দেশপ্রেমের অভাব বা দেশপ্রেমের অভাব। দেশপ্রেমের অভাব আমাদের দেশে আমরা দেখতে পাই যে অনেকেই মুখে বলেন যে সে দেশকে অনেক ভালোবাসেন, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু সেটা প্রয়োগ করে না। আমরা সহজ কথায় যদি বলি দেশপ্রেম কাকে বলে, আমরা দেশপ্রেমের এখন নতুন করে চিন্তা করে দেখতে পারি যে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ যদি তার কাজের জায়গাতে সর্বোচ্চ, হ্যাঁ, স্বচ্ছতার সাথে, সর্বোচ্চ নিষ্ঠার সাথে, হ্যাঁ, তার কাজটি করে, তাহলে এর চেয়ে কিন্তু বড় দেশপ্রেম আর নেই। কিন্তু আমাদের দেশে আমরা সেই প্রত্যেক ব্যক্তির কাজের যেই জায়গাটা সেখানে আমরা দেখতে পাই অনেকটাই অস্বচ্ছ, যেটা আমাদের দেশে দুর্নীতিকে বিস্তার ঘটায়। এবার আমরা একটু 8 নম্বর যেই কারণটি সেখানে চলে যাচ্ছি। দুর্নীতির আরও একটি বড় কারণ হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতার অভাব। গণমাধ্যমের স্বাধীনতার অভাব। আমাদের মতো উন্নয়নশীল দেশের, হ্যাঁ, অনেক ক্ষেত্রেই গণমাধ্যম যেগুলো আছে, বিশেষ করে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, হ্যাঁ, এবং আরও যেগুলো প্রেস আছে, হ্যাঁ, সেগুলো আমরা দেখতে পাই যে অনেকাংশেই ক্ষমতাসীনদের বিরুদ্ধে খবর প্রচার করতে কুণ্ঠাবোধ করেন তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। সঙ্গত কারণেই অনেক সত্য কিন্তু চাপা পড়ে যায়, যা দুর্নীতিকে আরও বাড়িয়ে দিতে পারে। এবার আমরা 9 নম্বর যে কারণটি লিখছি সেটি হচ্ছে আইনের শাসনের অভাব। এই শব্দটি তোমরা অনেকেই জানো যে আইনের শাসন হচ্ছে কি, যে আইনের দৃষ্টিতে সবাই সমান। এক্ষেত্রে ধনী, গরিব, ধর্ম, বর্ণ সবাই আইনের আশ্রয় লাভ করতে পারবে। অপরাধীকে শাস্তি দিতে হবে, বিনা অপরাধীকে মুক্তি দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজ বা রাষ্ট্রে এই আইনের শাসনের জায়গাটা কিন্তু অনেকটাই এখনো পর্যন্ত ঘাটতি আছে, যা আমাদের দুর্নীতিকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। আমি এবার একেবারে শেষ দিকে চলে আসছি, সেটি হচ্ছে মানবিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়। এটা শেষ কারণ। আরও কারণ আছে, আমি মূল কারণগুলো লিখে দিলাম। মানবিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়। আমাদের এখনকার সমাজ ব্যবস্থায় আমরা দেখিয়েছি যে মানুষের মধ্যে মানবিকতা বোধটা কিন্তু অনেকটাই কমে গেছে, পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধও কিন্তু চর্চা একেবারেই কমে গেছে। এই মানবিক নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে কিন্তু আমরা আমাদের মানবতাকে, মনুষ্যত্বকে হারিয়ে ফেলছি। এই জগতের পরেও যে পরবর্তীতে আরেকটা জগৎ আছে, পরকালে যেতে হবে, সেখানে আমাদের হিসাব দিতে হবে। সৃষ্টিকর্তা আমাদেরকে জিজ্ঞাসা করবেন তুমি কি কি করেছো, কি কি করো নাই। তো সেই বিষয়টা কিন্তু আমরা ভাবি না, যা আমাদের ইহজাগতিক সুখ স্বাচ্ছন্দ্যকে আমরা বড় করে দেখি, যা দুর্নীতির একটি বড় কারণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ দুর্নীতির কারণসমূহ শেষ করলাম। এখন আমি এই দুর্নীতির প্রভাবে কি হতে পারে বা একটি সমাজে দুর্নীতি যখন সর্বস্তরে ছেয়ে যায় তখন সেই সমাজের পরিস্থিতি কি হতে পারে, সমাজের মানুষের হতে পারে, আমি
ছোট্ট করে একটু ব্যাখ্যা করে দিচ্ছি, এটি আমি বোর্ড ব্যবহার করব না, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। যে একটি সমাজে যখন দুর্নীতি ছেয়ে যায় সমাজের সর্বস্তরে, তখন সেখানে কি হয়, ধনী দরিদ্রের ব্যবধান অনেক বেড়ে যায়। যারা বিত্তশালী ক্ষমতাশালী তারা আরও বেশি সুবিধা পেয়ে তারা বিত্তশালী হয়ে যায় এবং দরিদ্র আরও দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে জাতীয় আয় এবং মাথাপিছু যে আয় সেটি অনেকটা কমে যায়। কারণ হচ্ছে যে তোমরা জানো যে জাতীয় আয়টা কি, যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সেখানে একেবারে সমস্ত সম্পদের একটা গড় ব্যবস্থা। হ্যাঁ, কিন্তু আমরা জানি যে যখনই গড় করতে যাওয়া হয় তখনই কিন্তু সেটি ওই একটা বিত্তশালীর হাতে মুষ্টিবদ্ধ হয়ে যায়। তো এই কারণে এই দুর্নীতির কারণে আমাদের দেশে জাতীয় আয় কমে যাচ্ছে, অনেকে অর্থ পাচার করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, আবার মাথাপিছু আয় যেটাকে আমরা বলি যে যেটাকে আমরা বলি পার ক্যাপিটা ইনকাম, হ্যাঁ, যেটা মাথাপিছু আয় সেটি কিন্তু অনেকটাই কমে যায়। তো এরপরে আরও আমরা জানি যে দুর্নীতি যদি একটি সমাজে ছেয়ে যায় তখন যেটা হয় যে অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয় অথবা যায়, হ্যাঁ, নানাবিধ কারণে। এছাড়া আমরা দেখি যে সরকারের সাথে জনগণের একটা দূরত্ব বৃদ্ধি পায়, বিশেষ করে দুর্নীতিগ্রস্ত সরকার বা প্রশাসনের সাথে কিন্তু জনগণের একটা দূরত্ব সৃষ্টি হয়, জনগণ অংশগ্রহণটা কম করে, যা গণতন্ত্রের জন্য কিন্তু হুমকি স্বরূপ। এছাড়াও দুর্নীতির কারণে আরও যা হতে পারে যে দেশের ভাবমূর্তি বিনষ্ট হতে পারে। বিদেশে যখন ওই যে আমি বললাম যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যখন রিপোর্ট প্রকাশ করছে, জরিপ প্রকাশ করেছে, তখন আমরা যখন শীর্ষ দেশের তালিকায় এসেছি তখন কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি মোটেই উজ্জ্বল হয়নি, অনেক বেশি আমাদের যেটা হয়েছে যে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, বিনষ্ট হয়েছে। তো এটিও একটি অন্যতম প্রভাব, সবগুলোই খারাপ প্রভাব। তারপরে হচ্ছে বৈদেশিক বিনিয়োগ কমে যায়। যখন একটি দেশে দুর্নীতি ছড়িয়ে পড়বে, সমাজের আষ্টেপৃষ্ঠে দুর্নীতি বেঁধে যাবে, তখন কিন্তু ওই দেশে বিদেশিরা বিনিয়োগ করতে চাইবে না, কারণ তারা জানবে যে তখন অর্থের অপচয় হবে এবং অর্থের কি বলে যে ম্যানেজমেন্ট হবে, যেই কারণে যেই মূল উদ্দেশ্যে তারা বিনিয়োগ করবে সেই উদ্দেশ্য ব্যাহত হবে, এই জন্য তারা বিনিয়োগ করতে আগ্রহী হয় না, যা দেশের সার্বিক উন্নয়নের পথে বড় একটি বাধা। এছাড়াও আমরা জানি যে একটি সমাজে যখন দুর্নীতির সৃষ্টি হবে তখন সামাজিক বিশৃঙ্খলা এবং সমাজের মধ্যে সংহতি বা সমাজের ঐক্য বিনষ্ট হবে। কারণ এই যে বলছিলাম শুরুতেই যে ধনী গরিবের ব্যবধান বেড়ে যাবে, এর ফলে সমাজের মধ্যে ক্লাসিফিকেশন সৃষ্টি হবে, যা একটি জাতির জন্য, একটি দেশের জন্য খুবই হুমকির কারণ। তো এইগুলো হচ্ছে দুর্নীতির প্রভাব, যেই প্রভাবের কারণে বাংলাদেশ সহ উন্নয়ন বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বা তৃতীয় বিশ্বের অনেক দেশ কিন্তু পিছিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশই নয়, আফ্রিকার অনেকগুলো দেশ, হ্যাঁ, তোমার ল্যাটিন আমেরিকারও কিছু দেশ, যেখানে আমরা দেখেছি যে তারা দুর্নীতিগ্রস্ত। যাই হোক, এখন আমরা আরেকটি টপিকে যাচ্ছি, যেটা আমাদের শেষ টপিক, সেটি হচ্ছে দুর্নীতি প্রতিরোধের উপায়। দুর্নীতি প্রতিরোধের উপায়। প্রতিরোধের উপায়। দুর্নীতি অবশ্যই মানব সৃষ্ট একটি সমস্যা, এটিকে প্রতিকার করা অবশ্যই সম্ভব। এই জন্য মানুষের সবথেকে যেটি প্রয়োজন সেটি হচ্ছে সদিচ্ছা, কথা এবং কাজের মিল থাকা এবং চিন্তায় সৎ থাকা। এই জায়গাটাতে আমরা প্রথমেই যেই পয়েন্টটি লিখব, হ্যাঁ, আমরা নিশ্চয়ই কারণগুলো পড়েছিলাম, সেই কারণের অপোজিট চিন্তা করলেই কিন্তু আমাদের হয়ে যায়। যেমন জবাবদিহিতা নিশ্চিত করা, প্রথমেই হতে পারে কি, জবাবদিহিতা নিশ্চিত করা। এক, অর্থাৎ সমাজের এবং প্রশাসনের প্রত্যেকটা স্তরে জবাবদিহিতা নিশ্চিত করাটা দুর্নীতি প্রতিরোধের অন্যতম একটি বড় কৌশল বা উপায়। তারপর আমরা লিখতে পারি ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতাকে কুক্ষিগত না রেখে, হ্যাঁ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতাকে কুক্ষিগত না রেখে বা একটা মাত্র কেন্দ্রের মধ্যে না রেখে সেটিকে স্থানীয় পর্যায় পর্যন্ত ডিসেন্ট্রালাইজ করে যদি বন্টন করে দেওয়া হয় তাহলে কিন্তু কাজের বোঝা লাঘব হয় এবং এতে করে মানুষ ভোগান্তির শিকার কম হবে এবং দুর্নীতি হ্রাস পাবে। এবার আমরা 3 নম্বর যেই প্রতিরোধের উপায়টি লিখতে পারি সেটি হতে পারে যে আইনের যথাযথ প্রয়োগ বা আইনের শাসন প্রতিষ্ঠা। আমরা এটাও লিখতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা। আমি একটু আগে তোমাদের বলেছি যে আইনের শাসন, যে আইনের দৃষ্টিতে সবাই সমান, ধনী গরিব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে এবং সবাই আইনের আশ্রয় নিতে পারবে। সেই পরিবেশ প্রক্রিয়াটি যদি চালু থাকে তাহলে কিন্তু দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে।
এবার আমরা 4 নম্বর যেই প্রতিরোধের উপায় সেটি লিখতে পারি এরকম যে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা বা বাক ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা। বাক ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা। আমাদের দেশে যে সকল গণমাধ্যম আছে, হ্যাঁ, সেগুলো আমি একটু আগেই বলেছি যে অনেকাংশেই তারা সরকারের বিরুদ্ধে কোনো সংবাদ সত্য হলেও প্রচার করতে তারা কুণ্ঠাবোধ করে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের দুর্নীতিকে রোধ করতে হলে যেটা করতে হবে যে সমাজে উচ্চ স্তর থেকে শুরু করে রাজনীতিবিদ, বিশেষ করে যারা রাজনৈতিক ক্ষমতায় থাকে, তাদের সেই সদিচ্ছা থাকতে হবে যে গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়া। হ্যাঁ, যখন এই গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়া হবে তখনই কিন্তু সত্য খবর প্রকাশিত হবে। আর সত্য প্রকাশিত হলে কিন্তু তখন যারা দুর্নীতিপরায়ণ, করাপ্টেড যারা জনগোষ্ঠী বা যারা প্রশাসনিক কর্মকর্তা, তারা কিন্তু দুর্নীতি থেকে তারা অনেকখানি সরে আসবে নিজেদের অস্তিত্ব রাখার জন্য। এবার আমরা 5 নম্বর যেই প্রতিরোধের উপায়টি লিখতে পারি সেটি হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতাও কিন্তু দুর্নীতি প্রতিরোধের একটি কার্যকরী পদক্ষেপ। কেননা বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে অপরাধী কিন্তু শাস্তি পাবে, আর অপরাধী যদি যথাযথ শাস্তি পায় তাহলে কিন্তু দুর্নীতি অনেকাংশেই কমে যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে কিন্তু বিচার বিভাগ এখনও সম্পূর্ণ স্বাধীন নয়। যদিও 2000 সালের 1 নভেম্বর প্রশাসন থেকে বিচার বিভাগ পৃথক হয়েছে, কিন্তু আমরা অনেকাংশে এখনও দেখতে পাই অনেক মামলা এখনও পেন্ডিং আছে, অনেক রাজনৈতিক বিবেচনায় মামলার নিষ্পত্তি হয়, হ্যাঁ, যেটি কিন্তু দুর্নীতির একটি অন্যতম বড় কারণ। তার জন্য কি করতে হবে? বিচার বিভাগকে সম্পূর্ণভাবে স্বাধীনতা দিতে হবে, যাতে করে হ্যাঁ অপরাধী যতখানি অপরাধ করেছে ততখানি যেন তার বিচার হয়। এবার আমরা 6 নম্বর যেই প্রতিরোধ বা প্রতিরোধের উপায় হিসেবে আমরা লিখতে পারি 6 নম্বর, সেটা হচ্ছে যৌক্তিক বেতন ভাতা প্রদান। বেতন ভাতা প্রদান। যদি সরকারি কর্মকর্তা কর্মচারী সহ যারা এই সকল সেক্টরে যারা কর্মরত আছেন তাদের জীবন ব্যবস্থা, বাজার ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে বেতন ভাতা প্রদান করা হয়, তাহলে অনেকাংশে তারা অবৈধ উপায় উপার্জন থেকে সরে আসবে, যেটিও একটি কার্যকরী পদক্ষেপ হতে পারে। এটা সহজ, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। এবার আমি একটু উপরের দিকে মুছে দিচ্ছি। 7 নম্বর যেই প্রতিরোধের উপায়টি আমরা লিখতে পারি সেটি হতে পারে যে আইনের শাসন প্রতিষ্ঠা। এটা আমি লিখেছি ই গভর্নেন্স, এটা আমরা একটা কার্যকরী পদক্ষেপ লিখতে পারি, ই গভর্নেন্স। ই গভর্নেন্স প্রতিষ্ঠা। তোমরা জানো ই গভর্নেন্স এখন বর্তমান বিশ্বে একটি সময়ের দাবি। যদি ইলেকট্রনিক গভর্নেন্স প্রতিষ্ঠা করা যায় সেক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে সরকারের বিভিন্ন তথ্য জনগণ পাবে, সেক্ষেত্রে অনেকাংশে দুর্নীতি কমে যাবে এবং সরকারও কিন্তু অনেক ক্ষেত্রে তারা স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে বাধ্য থাকবে। তাহলে আমরা যদি ইলেকট্রনিক গভর্নেন্স বা ই গভর্নেন্স প্রতিষ্ঠা করতে পারি তাহলে কিন্তু অনেকাংশেই দুর্নীতি রোধ করা সম্ভব। এবার আমরা 8 নম্বর হিসেবে যেই প্রতিরোধের উপায়টি লিখতে পারি সেটি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। সর্বস্তরে, আরো সুন্দর করে লিখতে পারি, সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা। সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা অর্থাৎ শুধু রাষ্ট্রীয় ব্যবস্থায় নয়, বিভিন্ন সরকারি রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো আছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, সকল ক্ষেত্রে যদি সুশাসন প্রতিষ্ঠা করা যায়। সুশাসনের মানে তোমাদের জানা আছে যে সুশাসন হলো কি? স্বচ্ছ, দায়িত্বশীল এবং জবাবদিহিতামূলক একটি সরকার। তো এই ধরনের শাসন যদি প্রতিষ্ঠা করতে পারি সর্বস্তরে তাহলে কিন্তু দুর্নীতি অনেকাংশেই রোধ করা সম্ভব বা হ্রাস পাবে। এবার আমরা 9 নম্বর যেই প্রতিরোধের উপায়টি লিখতে পারি সেটি হতে পারে তোমার নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত। নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রতকরণ। আচ্ছা, আমাদের মধ্যে যদি আমরা নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করি তাহলে কিন্তু আমরা অনৈতিক, অন্যায়, এই দুর্নীতিমূলক কাজ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো এবং তখন কিন্তু সমাজ এই দুর্নীতি নামক ব্যাধির হাত থেকে রক্ষা পাবে। এবার আমি একেবারেই শেষ দিকে আছি। 10 নম্বর যেই প্রতিরোধের উপায়টি আমরা লিখতে পারি
দুর্নীতি দমন কমিশনের তৎপরতা বৃদ্ধি। দুর্নীতি দমন কমিশনের তৎপরতা বৃদ্ধি। দুর্নীতি দমন কমিশন নামে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, এটি আমি তোমাদের আগের একটি অধ্যায় পড়িয়েছিলাম যে এই বাংলাদেশে 2004 সালে এই প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে। তো এই প্রতিষ্ঠান দুর্নীতি দমনে কাজ করছে, কিন্তু এই প্রতিষ্ঠান নিয়েও কিন্তু কিছু বিতর্ক আছে। তো যেটা আমাদের দরকার যে এই প্রতিষ্ঠান অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের যে কার্যকলাপ, যে কার্যতৎপরতা, তাদের যে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যে তাদের যে ইনকোয়ারি, হ্যাঁ, এইগুলো আরও বেশি যদি কার্যকরী করা যায়, আরও বেশি তাদের তৎপরতা বৃদ্ধি করা যায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি যদি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া যায়, তাহলে কিন্তু নিশ্চয়ই দুর্নীতি আমাদের দেশ থেকে কমে আসবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে এতক্ষণ যে ক্লাস করলাম 4টি টপিক কিন্তু আমরা শেষ করেছি। আশা করি তোমরা সবগুলোই বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্টস বক্সে লিখবে, আমি যথাসময়ে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দুর্নীতি নিয়ে আজকে যে আলোচনা করলাম সবই নেতিবাচক, কিন্তু আমরা অবশ্যই আশার আলো একদিন দেখতে পাবো। আমরা সবসময় ইতিবাচক মানসিকতায় বড় হতে চাই। আমরা চাই বাংলাদেশ একসময় দুর্নীতিমুক্ত রাষ্ট্র হবে, বাংলাদেশ হবে একসময় নরওয়ের মতো, ফিনল্যান্ডের মতো দেশ। সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।